ফ্যাসিস্ট সরিয়েছি, আরেক ফ্যাসিস্ট যেন না চলে আসে। আমরা কেউ চাই না জীবনে আর কখনো ফ্যাসিস্ট এই দেশের মাটিতে আসুক। যেই দেশে যে আপনি প্রবাসী সরকার ফরমেশনের কথা বলছেন, এই দেশের হাতিয়ার হয়ে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার সে তৈরি করেছিল। হাসিনার দোসরদের যদি এই দেশের মাটিতে শক্তি থাকা অবস্থায় তারা ওখানে প্রবাসী সরকার বা এমন কিছু করেন, সেইটার যে পিআর এফেক্টটা হবে, এইখানে তাদের দোসররা আরও অনেক বেশি সাহস পাবে। আমরা সংস্কার কতদূর করে তারপর নির্বাচন দিব, নাকি আমরা পুরোটা করে নির্বাচন দিব, নাকি আমরা তখনই আপনাদের হাতে সংস্কারের দায়িত্বগুলো তুলে দিয়ে নির্বাচন দিব, এটা আপনাদের সাথে আলোচনা করার পর আমরা নির্ধারণ করব এবং নির্ধারণটা অন্তর্বর্তীকালীন সরকারই করবেন। আপনি সুন্দর কথা বলেছেন ধর্ম উপদেষ্টার কথাটা। একটা জিনিস আপনি নিজেও বলার সময় পরিষ্কার করে বলেছেন যে ধর্ম উপদেষ্টার কথাটাতে এরকম মনে হতে পারে যে আরও 4.5 বছর এই সরকার থাকবেন, মনে হতে পারে। আর উনি অ্যাকচুয়ালি কি বলেছেন এর দুটোর ভিতরে কিন্তু আকাশ পাতাল একটা তফাৎ আছে। একটু দুঃখজনক, কিন্তু অনেক জায়গাতেই আমরা কিছু অ্যাম্বিগুইটি দেখছি। মানে আলোচনার সময় আমাদের বিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী থেকে অনেকেই যারা কথা বলছেন, তারা মানে হয়তো কথায় বলছেন বা মিডিয়া কথাগুলো কিভাবে তুলছে তাতে কিছু দূর অ্যাম্বিগুইটি আসছে। আমি একটু পরিষ্কার করি, কারণ গতকালই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের বসার সুযোগ হয়েছে এবং একটু সময় নিয়ে ওনার সাথে আলোচনা হয়েছে এবং উনিও খুবই আন্তরিকতার সাথে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং আমাদের কাছে ওনারা জানতেও চেয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা জানতেও চেয়েছেন। সো এই আলোচনার মাধ্যমে যেটা বেরিয়েছে, উনি আমাকে অ্যাটলিস্ট পরিষ্কার যে কথাটা বলেছেন এবং ওনার সাথে যারা ছিলেন সবাই শুনেছেন, যেটা বলেছেন যে এখন 6টা কমিশন কাজ করছে সংস্কার কিভাবে করা যায় সেটা লিপিবদ্ধ করবার জন্য। এবং উনি তখন এটা বলার সময়ও বলেছেন আমাকে ইঙ্গিত করে, এবং আমার দলীয় যারা ছিলেন সবাইকে বলছেন যে আপনারা প্লিজ এর ভেতরে তাদেরকে কন্টিনিউয়াসলি জানাবেন আপনাদের ভিউ পয়েন্ট, যে আপনারা কিভাবে জিনিসগুলো দেখতে চান। এবং উনি এমনভাবেই বলেছেন যে বাকি সব রাজনৈতিক দলকে উনি সেম কথাগুলো বলছেন। এবং তারপর আমি জিজ্ঞেস করেছি উনাকে, মাননীয় প্রধান উপদেষ্টা, যে এটা শেষ হবার পর, আচ্ছা আমাদের আলোচনার মাধ্যমে হলো এটা শেষ হবার পর আমরা নির্বাচনের রূপরেখা নিয়ে কবে কথা বলবো। তো উনি বললেন যে আমরা রূপরেখা নিয়ে ইতিমধ্যে কাজ করছি, ভোটার তালিকা ইতিমধ্যে কাজ করা শুরু হয়েছে। ভোটার তালিকা এবং আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এগুলো নিয়ে আমরা আরেকটু চলছে আলোচনা হয়েছিল, বাট কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। এগুলোর সাথে সাথে আমরা যেটা করব যে এই কমিশনগুলো ডিসেম্বরে রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা নতুন করে আপনাদের সাথে আরেকবার বসবো এবং এই বসার আলোচনাটা শুধুমাত্র একটা হবে যে এই যে সাজেস্টেড সংস্কারগুলো এই 6টা কমিশনের, এইটা আমরা সংস্কার কতদূর করে তারপর নির্বাচন দিব, নাকি আমরা পুরোটা করে নির্বাচন দিব, নাকি আমরা তখনই আপনাদের হাতে সংস্কারের দায়িত্বগুলো তুলে দিয়ে নির্বাচন দিব, এটা আপনাদের সাথে আলোচনা করার পর আমরা নির্ধারণ করব এবং নির্ধারণটা অন্তর্বর্তীকালীন সরকারই করবেন। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল পরিষ্কার আমার সাথে আলোচনায় এই কথাটা উনি আমাকে বলেছেন। সো এই কথাটার ভেতরে আমি কোনো অ্যাম্বিগুইটি খুঁজে পাইনি। পরিষ্কার বলেছেন 6টা কমিশন সংস্কারের রিপোর্ট দেবেন, রিপোর্টের সময় আমাদের সাথে আলোচনায় থাকতে চান যেন আমরাও জানাতে পারি কি চান, আমরা কি চাই। এবং এই সংস্কারের রিপোর্টটা আসার পর আমাদের সাথে আলোচনা হবে যে এই সংস্কারের কতখানি করে তারা নির্বাচন দেবে বা পুরো সংস্কারের দায়িত্বটাই রাজনৈতিক দলরা নেবে কিনা এবং তারা তখনই নির্বাচন দিবে কিনা। তাহলে এই জায়গাটা আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে মাননীয় প্রধান উপদেষ্টা চাইছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা সময় আসা কখন নির্বাচন দেওয়া যেতে পারে। সো মাননীয় ধর্ম উপদেষ্টা কিভাবে বলেছেন, এখানে উনি ওনার তরফ থেকে বলেছেন হয়তো ওনাদের ভিতরে আরও পরিষ্কার আলোচনা হওয়া দরকার বা হয়তো ওনাদের মুখপাত্র ঠিক করা দরকার যে এই কথাগুলো এক্স্যাক্টলি কে বলবেন। তবে যেই মুহূর্তে আমি মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে একটা কথা শুনেছি, তখন বাকি আর কে কি বললো এটার আমি অ্যাটলিস্ট অফিশিয়াল লাইন সরকারের ধরছি না। আমরা যে ধারণা নিয়ে এই মিটিং এ গেছি এবং যে ধারণা নিয়ে আমরা এই 6টা কমিশনকে আমাদের উপদেশগুলো দিতে চেষ্টা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে আলোচনায় বসতে চেষ্টা করছি বা বসছি, আমাদের ধারণাগুলো হলো বড় দাগে কি সংস্কারগুলো প্রয়োজন এবং বড় দাগে যে সংস্কারগুলো প্রয়োজন ওই বড় দাগে সংস্কারগুলো কতখানি করে একটা নির্বাচন দেয়া যেতে পারে। সো আপনি যদি বলেন যে সংবিধানের কি বদল আসা উচিত, এটা একটা সংস্কারের একটা রূপকরণ এখানে আছে। তো এইটার আলোচনাটা অবভিয়াসলি 6 মাসের বেশি লাগার কথা না যে কি চেঞ্জেস আসা উচিত। চেঞ্জেসটার দায়িত্ব কার হওয়া উচিত এটা আমরা বিশ্বাস করি নির্বাচিত পার্লামেন্টের হওয়া উচিত, সেটা ভিন্ন আলোচনা। বাট এই যে সংস্কার কি হওয়া উচিত এটা 6 মান্থের ভেতরে আমরা করে দিতে পারি। পুলিশ সংস্কার বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন। সো এই যে যেই জায়গায় বড় দাগে সংস্কারগুলো দরকার
এবং যে আমাদের মনি আপা একটা কথা বললেন যে সংস্কার ইজ এ নেভার এন্ডিং প্রসেস। সো বড় দাগে যেগুলো দরকার আমরা বিশ্বাস করি যে আগামী 8 মাসের ভেতরে সেই সংস্কারগুলো পূরণ করা সম্ভব যদি এফিশিয়েন্টলি করা হয়। আর সেটা যদি সম্ভব হয় তাহলে এই হিসাবে আমরা বলেছি যে জুন মাসের পরে যে কোনো সময় সরকার চাইলে নির্বাচন করতে পারেন এবং সেই হিসেবে আমরা সরকারের কাছে জানতে চাই ওনারা এক্স্যাক্টলি কি চাইছেন। প্রথমত ভারতের যে বিদ্যমান আইন আছে বা বেশিরভাগ ডেমোক্রেটিক দেশগুলোতে ওখানে অবস্থানরত কেউ যদি তারা কোনো ধরনের ওই যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এই রাইটটা তারা প্র্যাকটিস করতে চেষ্টা করে ওই দেশের সরকার থামাতে পারার বা থামাবার কথা না। সো ভারতে বসে কেউ যদি এরকম কিছু করতে চায় করতে পারে, সেটার ইম্প্যাক্ট বাংলাদেশ সরকারের উপরে কী হবে এটা রিলেটেড আমার স্নেহভাজন আসিফ স্টুডেন্ট যেটা বললেন যে এখনও অনেক জায়গায় হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্ত হাতে অনেক কিছু করতে সক্ষম হচ্ছে না। এগেন ওনাদেরকে আমি মন্দ বলছি না, বাট সর্ট অফ ফ্যাকচুয়াল প্র্যাগম্যাটিক ক্রিটিসিজম পেশ করছি, কারণ ওনারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই সরকারটা শক্ত সুন্দরভাবে সরকার পরিচালনা করুক। কিছু জিনিস ভুলে গেলে চলবে না। এক হলো যে এই যে এখন অনেক আলোচনা আসে না যে এক ফ্যাসিস্ট সরিয়েছে আরেক ফ্যাসিস্ট যেন না চলে আসে। আমরা কেউ চাই না জীবনে আর কখনো ফ্যাসিস্ট এই দেশের মাটিতে আসুক, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে হাসিনা যেই ফ্যাসিস্ট ছিল এটা অন্য কেউ ছিল না। হাসিনা এই যে যেই দেশে এখন গেছে, যেই দেশে যে আপনি প্রবাসী সরকার ফরমেশনের কথা বলছেন, এই দেশের হাতিয়ার হয়ে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার সে তৈরি করেছিল। এইটা এর আগে কেউ করেনি এবং আমি বিশ্বাস করি আগামীতেও আর কেউ করার সাহস পাবে না, কেউ করবে না। সো ওই হাসিনা সরকারকে ঠেকাতে কিন্তু আমরা এখনও হাসিনা সরকার পতন হয়ে গেছে, কিন্তু তার দোসরদের সব জায়গায় ঠেকাতে কিন্তু আমরা এখনও সক্ষম হইনি। আমাদের পুলিশ বাহিনীতে তারা ভর্তি, আমাদের যে কোনো আপনি সেক্রেটারিয়েটে যান, মন্ত্রণালয়ে যান, তারা ভর্তি, লোকাল সরকারে যান, তারা ভর্তি, এবং তারা গত 15.5 বছরে যেভাবে লুটতরাজ করে এই দেশের পুরো টাকা হাতিয়ে নিয়েছে, শুধু টাকা ব্যয় করেও যদি তারা ঝামেলা করতে চায় কিছু যে করা সম্ভব না, এইটা ঠিক বিশ্বাসযোগ্য না। সো এই যে রিফর্মগুলো দরকার এদেরকে দমন করবো, বাকি সব কিছু ভুলে গেলাম ভাই, প্রথমে তো এদেরকে দমন করা দরকার। তো যে রিফর্মগুলো দরকার এদেরকে দমন করার জন্য সেই রিফর্মগুলো এফিশিয়েন্টলি আমরা পাচ্ছি না বিধায় আলোচনাগুলো বারবার উঠে আসছে। এটা হয়তো একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে আরও ভালো হতে পারত। এবং এই যে স্ট্রাকচারাল রিফর্ম নিয়ে কথা হয় আজ পর্যন্ত কিন্তু এগেন এটা কিছু দূর আমরা গতকালও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত এক্স্যাক্টলি কি রিফর্মস, এক্স্যাক্টলি এই রিফর্মসগুলো কীভাবে হবে, কতখানি পর্যন্ত হবে, এটা কিন্তু আজ পর্যন্ত সরকার বলতে পারেনি, বলেনি। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটা বলেছেন যে এই রিপোর্টগুলো আসার পর আমাদের সাথে বসে ওনারা আলোচনা করবেন যে এই রিফর্মগুলো ওনারা করবেন না আমরা করব, নির্বাচন কখন দেবেন। সো ওটা ওনারা পরিষ্কার করেছেন। এখন যদি এই অবস্থায় হাসিনার দোসরদের যদি এই দেশের মাটিতে শক্তি থাকা অবস্থায় তারা ওখানে প্রবাসী সরকার বা এমন কিছু করেন, সেইটার যে পিআর এফেক্টটা হবে এইখানে তাদের দোসররা আরও অনেক বেশি সাহস পাবে। সো এমনি নর্মালি হাসিনা কি বললো কিচ্ছু আসে যায় না, হাসিনার দোসররা ওখানে যে কি বললো তারা পালিয়েছে ভাই, তারা কি বললো কি করলো কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন আমরা এখনো তাদেরকে এখানে কন্ট্রোল করতে সক্ষম হইনি, কিছুদিন আগে জুডিশিয়াল কু হতে যাচ্ছিল, 3 দিন আগে মানে গত বৃহস্পতিবারে ছাত্ররা যে দখল করে ফেললো হাইকোর্ট, যেখানে মানে সবচেয়ে তীর্থস্থান বললেও ভুল হবে হয়তো একটা ডেমোক্রেসির জন্য, সেই হাইকোর্ট ছাত্ররা দখল করে ফেললো, দখল করে জোর করে 12 জন সর্ট অফ অলমোস্ট অব্যাহতি দেওয়া হলো 12 জন জাজকে। এটা তো এই দখল ছাড়াও করা যেত। সো তাহলে এই যে স্ট্রাকচারাল রিফর্মগুলোর কথা যে হচ্ছে, এই স্ট্রাকচারাল রিফর্মগুলোর করার শক্তি তো লাগবে। এই যে আইসিটি আইনে যে রিফর্ম নিয়ে কাজ চলছে এবং এইখানে যে কোনো গোষ্ঠী বা দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে, আমরা পুরোপুরিভাবে এটা সাপোর্ট করি এবং আমরা এটা দেখতে চাই। তো ওনারা তখন আমাদেরকে জানাননি যেটা হবে কিনা, তবে ওনারা ইতিবাচকভাবে আমাদের আলোচনাটা নিয়েছেন এবং ওনারা আমাদের বলেছেন যে আমাদের সবার কথা শুনে সবাই যেইভাবে জিনিসটা দেখতে চায় তারাও চাইবেন ওইভাবে হোক। তো তাদের এই কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে এই যে আইসিটি আইনের যে সংস্কারটা, যে 10 বছর নিষিদ্ধ, মোস্ট লাইকলি এটা আসছে এবং এটা যেন আসে আমরা আশা করি। একই সাথে আমরা কিন্তু আওয়ামী লীগ এবং 14 দলের বিরুদ্ধে এই নিষিদ্ধ করার জন্য আইসিটিতে কমপ্লেইন দায়ের অলরেডি করেছি।